আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রির শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিইসি। একদিনে সব স্থানীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চলছে, মির্জা ফখরুল। অপছন্দের ব্যক্তিদের স্বাধীনতা বিরোধী বানিয়ে হত্যা করতে আওয়ামী লীগ, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। লন্ডন ক্লিনিক ও ব্যক্তিগত চিকিৎসকদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন ব্যক্তিগত ডাক্তার। এবং আন্তর্জাতিক ক্রিকেটে 1 বছরের জন্য বোলিং নিষেধাজ্ঞায় সাকিব আল হাসান ব্যাটার হিসেবে খেলতে পারবেন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সিলেটের নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, সংস্কার কমিশনের রিপোর্টের পর নতুন করে রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম শুরু করবে ইসি। আর এরই উপর নির্ভর করছে নির্বাচনে কারা অংশগ্রহণ করতে পারবে। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ভোটার তালিকা হালনাগাদ ও ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। স্বচ্ছভাবে নির্বাচনের সব প্রস্তুতি নিতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। এ সময় কথা বলেন নির্বাচনের সময়সূচি নিয়েও। জাতীয় নির্বাচনের টাইমফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছে সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি আর ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় সংসদের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন হবে কিনা তা নিয়ে সরাসরি মন্তব্য করেননি সিইসি। তবে একদিনে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। সবগুলো নির্বাচন একদিনে করার এটা একটা আমাদের জন্য আদৌ গ্রহণযোগ্য একটা সুপারিশ নয়, এটা বাস্তবায়নযোগ্য নয়। ইসি এটাকে কোনো বাস্তবায়নযোগ্য পরামর্শ বলে মনে করে না। অনেকে আবার বলছেন জাতীয় নির্বাচনের একসাথে স্থানীয় সরকার নির্বাচনে করা যেতে পারে, এইরকম পরামর্শ তৈরি করে দিচ্ছে। এটা ইকুয়ালি নট কিন্তু একদিনের নির্বাচনের যে ধারণা, যে পরামর্শ আসছে, এটা বাস্তবায়নযোগ্য নয়, ইসির কাছে গ্রহণযোগ্য নয়। এটা পরিষ্কার। তফসিল ঘোষণার পর যেসব দলের নিবন্ধন থাকবে তাদের নিয়েই নির্বাচন আয়োজন হবে বলে জানান সিইসি। বিশেষ দলের কথা বলছেন, দেখেন আমাদের কাজগুলো যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা। সময় আসুক দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। আমরা অপেক্ষা করব। তিনি বলেন, সব প্রবাসীদের পর্যায়ক্রমে ভোটার করা হবে। প্রথম বছরে হয়তো 100% প্রবাসীদেরকে আমরা আনতে পারবো না, বাট আমরা যাত্রা শুরু করতে চাই। ভোটার আইডি কার্ড সংশোধনের আর্থিক দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। দেশ ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছে, তবে এখনো ষড়যন্ত্র চলছে মন্তব্য করে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে এবি পার্টির প্রথম জাতীয় সম্মেলনে এই কথা জানান তিনি। সম্মেলনে দলের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু আর মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তরিক ইসলামের রিপোর্ট। প্রতিষ্ঠার 4 বছর পর প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হল আমার বাংলাদেশ পার্টির সম্মেলন। সারা দেশ থেকে আসা প্রায় 1600 ডেলিগেট ও নেতাকর্মীদের উপস্থিতিতে ঘোষণা করা হয় দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ 21 সদস্যের কমিটির। অনুষ্ঠানে গণতন্ত্রের পুনরুদ্ধারে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজনৈতিক সিদ্ধান্ত যদি ভুল হয়, কর্মপদ্ধতি যদি যথাযথভাবে বাস্তবায়ন করা না যায়, তাহলে অনেক বড় সম্ভাবনার মৃত্যু হয়। জনগণের সরকার করার আগ পর্যন্ত যেই আন্দোলন চলছে সেটা চলবে ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত একটি সঠিক
রোডম্যাপ বা পরিকল্পনা আপনারা প্রকাশ করতে পারেন নাই। আনলিমিটেড কোনো কিছু ভালো না। সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনো ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকারও আহ্বান জানান তিনি। আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। আগামী 3 বছর দায়িত্ব পালন করবেন এবি পার্টির নতুন কমিটি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ তার অপছন্দের যে কোনো ব্যক্তিকে স্বাধীনতা বিরোধী শক্তি বানিয়ে তাকে হত্যা করত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলোচনা সভায় তিনি কথা বলেন। প্রেস সচিব আরও বলেন, বিগত সরকার আমলে বাংলাদেশে বড় ধরনের লুটপাট হয়েছে। এ সময় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, যদি আবার কেউ মাইনাসের রাজনীতি আনতে চায় তবে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। আমাদেরকে যে ওষুধ এনে দেওয়া, আমাদের রোগী। জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা নিয়ে আলোচনা সভার আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। জুলাই বিপ্লবে গণমাধ্যমের এ সময় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ফ্যাসিস্ট সরকার যদি আর 1 মাস সময় পেত তাহলে 25শে মার্চের মতো আরও একটি কালো রাত দেখতে হতো, যাতে টার্গেট হতো শিক্ষক ও সাংবাদিকরা। আজকে যদি আন্দোলনের অংশীদাররা, বিপ্লবের অংশীদাররা যদি মনে করে যে আমরা এমন প্রতিযোগিতায় যাব যে আমরা ওকে ম্যানেজ করবো, ও আমার থেকে বড়, ওকে বড় হতে দেব না, বা বড় মনে করে ও আমার থেকে একটু ছোট, তাকে আমি বড় হতে দেব না, তাহলে সে নিজেও আত্মঘাতী হবে। শেখ হাসিনা বিএনপিকে খেতে গিয়ে, বিএনপিকে গ্রাস করতে গিয়ে নিজে আত্মহত্যা করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, একটা চোরতন্ত্র তৈরি করেছিলেন শেখ হাসিনা, বড় বড় কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়াই ছিল তার কাজ। এখন তো আমরা চিত্রগুলো পাচ্ছি যে প্রতি বছর $16 বিলিয়ন একটা চোরতন্ত্র যে শেখ হাসিনা তৈরি করেছিলেন, সেই চোরতন্ত্রের মূল উৎপাদন ছিল বড় বড় কোম্পানিকে সে কাজ পাইয়ে দেওয়া, তার মাধ্যমে হয়তো বা কিকব্যাক নিয়েছেন। জুলাই আগস্টে কারা কি ভূমিকা রেখেছে তা ভালোভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান তিনি। জুলাই আগস্টের স্পিরিটটা আমরা পুরোপুরি ধারণ করা শুরু করছি, আরো আমরা ডিটেলস জানবো, আমরা কারা কারা কি কি রোল প্লে করেছেন এটা আমাদের জানা দরকার আছে। যারা আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন তাদের ব্যাপারেও আমরা জানবো, খুবই ভালো রিসার্চ করে, ঘৃণা উৎপাদন করে না। যারা বিদেশে টাকা পাচার করেছে তারাই এখন নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন প্রেস সচিব। স্মরণ করছি খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। একমাত্র শহীদ। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। শনিবার লন্ডন সময় বিকাল 4টার দিকে তারেক রহমান তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতালে 2 পুত্রবধূ ছাড়াও 3 নাতনি সময় দিচ্ছেন। এছাড়া সার্বিক বিষয় দেখাশোনা করছেন তারেক রহমান নিজে। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ইংল্যান্ডের দ্য লন্ডন ক্লিনিকে মাকে দেখতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়মিত দেখতে আসেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান ও তার 2 মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির, অর্থাৎ মানসিকভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ, সে অবস্থাটা সৃষ্টি হয়েছে। ছেলে এবং পুত্রবধূদের সেবা যত্নে হাসি খুশিভাবে চিকিৎসা নিচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বিএনপির চেয়ারপারসন পারিবারিক আবহে থাকার কারণে মানসিকভাবে আগের চেয়ে অনেকটা ভালো আছেন বলেও জানান তিনি। গত কয়েকদিনে ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছে। মানসিকভাবে কিন্তু উনি অনেক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, উনি অনেকটাই আগের চেয়ে বেশি, বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন। ডাক্তার জাহিদ হাসান বলেন, দ্রুত সুস্থতার লক্ষ্যে চিকিৎসায় কিছুটা পরিবর্তন এনেছেন চিকিৎসকরা। সোমবার নাগাদ বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে বিশেষ ডাক্তারদের মেডিকেল টিম বসতে পারে বলেও জানান তিনি। অনেক প্রতিবন্ধকতা পার হয়ে আজকে উনি লন্ডন ক্লিনিকে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য খায়রুল কবির খান। আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিএনপি একা নয়, জাতীয় ঐক্যের সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অ্যালায়েন্স ফর ট্রান্সফরমেশন আয়োজিত রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে আলোচনায় তিনি বলেন, জাতীয় সরকারের মাধ্যমে 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি। আমির খসরু বলেন, নতুন বাংলাদেশ হবে সবার, যেখানে মতের পার্থক্য থাকলেও কোনো বিভাজন থাকবে না। মেধাভিত্তিক রাজনীতিতে গুরুত্ব দিয়ে তরুণ নেতৃত্বকে সামনে আনতে চায় বিএনপি। উন্নয়নের নামে দেশ খালি করা হয়েছে, তাই এখন ভ্যাট ট্যাক্স বাড়ানো হচ্ছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে বিগত 2 বারের মতো রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পদক্ষেপ নেবে। এটাই হতে হবে বাংলাদেশের আগামী দিনের ভিত্তি, দ্য ডিক্লারেশন অফ ইউনিভার্সাল হিউম্যান রাইটস। এর মধ্যে নাগরিকের প্রত্যেকটি রাইট, প্রত্যেকটি অধিকার এই ডিক্লারেশনের মধ্যে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে। আমরা যদি শুধু এটাই ফলো করি, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউনাইটেড নেশনস এর, আমরা যদি এটা রাজনীতিবিদরা যদি এটা মাথায় রাখি, আগামী দিনের দেশ পরিচালনায় রাজনীতিতে বাংলাদেশ, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশ আমরা করতে পারি। অভ্যুত্থানের পর বিপ্লবী সরকার গঠন না করা ভুল সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে 2013 ও 2024 শহীদ স্মরণ, জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বিপ্লবী সরকার হতে পারেনি বলেই অন্তর্বর্তী সরকার শুদ্ধি অভিযান চালাতে পারেনি। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, এখনো চাঁদাবাজি, দখলবাজি ও সিন্ডিকেট চলছে। রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন রাজনৈতিক অস্থিরতা কেটে যাওয়ার পাশাপাশি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্সের প্রবাহ বেড়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। রাজধানীতে এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, গত 5 মাসে দেশে রেমিটেন্স বেড়েছে 3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে বলে মনে করেন তিনি। টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে, অর্থাৎ গুড গভর্নেন্স দেশে ফিরে আসাতে দেশের অর্থনীতিতে নেট রিটেনশনটা বেড়ে গেছে, আমাদের নেট প্রবাহ যেটা সেটা বেড়ে গেছে, যেটা দুবাই থেকেই পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের মতো অর্থ পাচার ও লুটপাটের ঘটনা পৃথিবীতে বিরল বলেও জানান গভর্নর। তিনি বলেন, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার অপপ্রচার রুখতে প্রবাসীদের সহযোগিতার আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তাদের প্রতি হয়রানির দায় স্বীকার করেন। বলেন, দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে। আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন। আমাদের লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন। প্রবাসীদের দেশীয় রাজনৈতিক দলাদলিতে লিপ্ত না থেকে বিদেশে স্থানীয় রাজনীতির সাথে জড়িত হওয়ারও আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।
অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিলেও তা পাঠ করবে ২৪-এর গণ অভ্যুত্থানের নায়করা। এটিএন বাংলাকে এমন তথ্য জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বলছে, দেশের ইতিহাসের ঐতিহাসিক এই মুহূর্তে থাকবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় সব অংশীজন। সেই সঙ্গে ঘোষণাপত্রে গত ১৫ বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করা বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর স্বীকৃতিকেও গুরুত্ব দিচ্ছে রাষ্ট্র গড়ার নতুন কারিগররা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ৩১ ডিসেম্বর ২০২৪ স্বৈরাচার পতনের বছরে শেষ দিনটি হতে পারত ঐতিহাসিক। পাঠ করার কথা ছিল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, কিন্তু শেষ মুহূর্তে বিএনপি সহ রাজনৈতিক অংশীজনের আলোচনার মুখে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয় ঐকমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্র তৈরি করবে সরকার। প্রাথমিকভাবে সরকারের এই সম্মতিকে বিজয় হিসেবেই দেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। আলটিমেটাম দেয়া হয় ১৫ জানুয়ারির মধ্যেই দিতে হবে ঘোষণাপত্র। এ নিয়ে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে সরকারও, তবে তারা দেবে না ঘোষণাপত্র। কিভাবে ঘোষণাপত্র প্রকাশিত হবে? তাহলে কি হতে যাচ্ছে? অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে কিভাবে দেখছে ২৪-এর গণ অভ্যুত্থানের অগ্রনায়করা? ফ্যাসিলিটেট করবে এই কথাটার মানে হচ্ছে যে টেক্সট তো আপনাকে বানাতে হবে, মানে এই কথাটার সিম্পল মানে হচ্ছে সরকার নিজের কথা ঢোকাবে না। জাতীয় ঐক্যমত্য যেহেতু দরকার এই প্রশ্নে, তারা এটা অ্যারেঞ্জ করবে, এটা নিশ্চিত করবে যে এই কার্যক্রমটা আনডিভাইডেড পদ্ধতিতে হচ্ছে এবং সবাই এটার মধ্যে আছে। শুরুতে ঘোষণাপত্রের কিছু বিষয়ে বিএনপির আপত্তি স্পষ্ট হয়, পরে ঐকমত্যের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। প্রশ্ন উঠেছে, জুলাই বিপ্লবের প্রেক্ষাপট বেশি গুরুত্ব পাবে নাকি কোনো নির্দিষ্ট দলকেই প্রাধান্য দেয়া হচ্ছে? এখন যেটা হওয়া উচিত সেটাই আমরা আমাদের দিক থেকে বলবো, তারপর সেটা সরকার কতটা নেবে না নেবে, কতটা নেওয়া উচিত না উচিত, এটা তো আসলে সবটা রাজনৈতিকভাবে ফয়সালা হবে। এবং জনগণ যদি আমাদের প্রস্তাবগুলো, আমরা তো আমাদের প্রস্তাবগুলো উন্মুক্ত করব, তখন যদি সেটার পক্ষে থাকে তাহলে সরকারকে তো সেটা মানতে হবে। কারণ হচ্ছে যে আপনার তো রাজনৈতিক দলই শেষ কথা না, আপনার এখানে জনগণ আছে। প্রক্লেমেশন গভর্নমেন্ট পাঠ করে না, সাধারণত হচ্ছে অভ্যুত্থানের নেতৃত্ব যারা দেয় তারাই হচ্ছে প্রক্লেমেশনটা পাঠ করে। সকল রাজনৈতিক দল, সব বিভিন্ন স্টেক হোল্ডার, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সকলেই হচ্ছে রাজপথে নেমেছিল, একটি সফল গণ অভ্যুত্থান হয়েছে। এখন এই ঘোষণাপত্রটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই দিবে। এর মধ্যে সারা দেশে ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করা হয়েছে। আন্দোলনের নেতারা বলছেন, ৭২-এর সংবিধান বাতিলের বিষয়ে সব পক্ষের সঙ্গেই তারা বিতর্ক করতে প্রস্তুত। ব্যাপারটা এমন না যে আমরা সংস্কার চাই, নির্বাচনকে পেছাতে চাই, তারা নির্বাচন চায়, সংস্কার চায় না, এরকম না ব্যাপারটা হচ্ছে যে ডিবেটটা পদ্ধতির প্রশ্নে। যে নির্বাচিত সংসদের কথা বলছেন, এই নির্বাচিত সংসদের বৈধতার উৎস কি? পুরনো রাষ্ট্র, পুরনো সংবিধান, যেটাকে আমরা বলছি ইতিমধ্যেই যেটা অবৈধ হয়ে গেছে, তাহলে এই বাতিলকৃত সংবিধানকে আপনি কোমার মাধ্যমে আসলে জীবিত করে রেখেছেন। এইটার অধীনে নির্বাচন করে সেই সংসদ দেবে পরবর্তী সংস্কারের বৈধতা, এটা হয় না। আমরা যে মানুষের কথাগুলো ভাবতেছি সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এবং মানুষ কি চাচ্ছে সেটা আমাদের কাজের মধ্যে প্রতিফলন হচ্ছে কিনা সেটাও মানুষের কাছ থেকে জানতে আমরা মানুষের ধারে ধারে ঘুরছি। সরকারের নতুন আলোচনায় বোঝাপড়ার ইতি টেনে দ্রুতই জুলাইয়ের ঐতিহাসিক ঘোষণাপত্র জাতির সামনে আসবে, বিশ্বাস রাষ্ট্র গড়ার এই নতুন কারিগরদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। অর্থ বছরের মাঝামাঝি সময়ে আবারও ভ্যাট বাড়ানোর কারণে মূল্যস্ফীতি বাড়বে, যা উদ্বেগজনক বলে মনে করে ঢাকা চেম্বার। এতে কম আয়ের মানুষের উপর চাপ বাড়বে জানিয়ে সংগঠনের সভাপতি তাসকিন আহমেদ বলেন, সংকটকালীন সময়ে হঠাৎ করে আলোচনা ছাড়া এমন হঠকারী সিদ্ধান্তে পিছিয়ে পড়বে দেশের শিল্প খাত। সমসাময়িক অর্থনীতি নিয়ে ঢাকা চেম্বার আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসা বাণিজ্যকে সচল রাখতে অর্থনীতি আর রাজনীতিকে আলাদা করার প্রস্তাব দেন ব্যবসায়ীরা। শারফুল আলমের রিপোর্ট। ২০২৪-২৫ অর্থ বছরের ৬ মাস পর শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে আরেক দফায় বাড়বে জীবনযাত্রার ব্যয়। ভ্যাট বাড়ানোর কারণে মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, পোশাক, রেস্তোরাঁয় খাবার খরচও বাড়ছে। দাম বাড়ার তালিকায় রয়েছে মিষ্টি, ঔষধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিঙ্কস, বিস্কিট, চশমার ফ্রেম, সিগারেট সহ নানা পণ্য। ব্যবসায়ীরা বলছেন, আলোচনা ছাড়া ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে
দেশের অর্থনীতি। ভ্যাটের যদি এরকম একটা ইমপ্লিকেশন মিড ইয়ারে হয়ে যায়, আপনি কিভাবে ইনফ্লেশন উপর দিকে যাবে না এটা আমাদের কিন্তু বোধগম্য নয়। আমাদের উদ্বিগ্নতাটা আমরা জানিয়ে আসব এবং আমরা যেটা মনে করি যে এটা কিন্তু ইমিডিয়েটলি একটা অ্যাডভার্স এফেক্ট করবে ইনফ্লেশনের উপরে এবং আমাদের জনগণ আপামর জনগণের উপরে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া করবে। আমরা প্রতিবাদ জানিয়েছি যে এই মুহূর্তে এই জিনিসটা করাটা আমাদের ইকোনমির জন্য একটা ভীষণভাবে চ্যালেঞ্জ আরো বাড়িয়ে দিবে। এটা আমাদের মতে এটা একটা সুইসাইডাল একটা মুভ হচ্ছে। চড়া ব্যাংক সুদের হার সহ অনুকূল পরিবেশের অভাবে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান ব্যবসায়ী নেতারা। পরিস্থিতি মোকাবেলায় সুদ হার কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ নেওয়ারও তাগিদ দেন তারা। এটা কিন্তু শুধু ভ্যাট ট্যাক্স না, একদিকে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, একদিকে মানি মার্কেটে শ্রিঙ্ক করেছে, এইদিকে আপনি বলতেছেন ট্যাক্স রেট বাড়িয়ে দিবেন। উই আর অল আর ইন গ্রেট ট্রাবল। অ্যান্ড আমরা যেটা বারবার বলতেছি, ইভেনচুয়ালি আমাদের ইকোনমিক স্লোডাউন তো হবেই, সাথে এটার পুরো খরচাটা একদম এন্ড ইউজার মানে আপামর জনগণের উপরে পড়বে। পলিটিক্স আলাদা থাকুক, ইকোনমিক অ্যাক্টিভিটি অর্থনীতি আলাদা থাকুক, ঠিক না? এটা যখনই কিন্তু লেগে যায় তখনই কিন্তু একটা আনসার্টেনিটি এবং কনফ্লিক্ট তৈরি হয়। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, অর্থনীতিকে সচল রাখতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কারখানায় উৎপাদন সচল রাখতে জ্বালানি সরবরাহ নির্বিচ্ছিন্ন রাখতে হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান। চেন্নাইয়ে সর্বশেষ নিজের দ্বিতীয় বোলিং পরীক্ষাতে ব্যর্থ হওয়ার পরই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছিল। নিয়ম অনুযায়ী পরপর 2 বোলিং টেস্টে ব্যর্থ হলে কোনো ক্রিকেটার 1 বছরের নিষেধাজ্ঞায় পড়েন। সাকিবের বোলিং নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করা হয়েছে, যেখানে বলা হয় জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের উপর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীন প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে ব্যাটার হিসেবে খেলতে পারবেন তিনি। মহান স্বাধীনতা যুদ্ধে জামায়াতের ভূমিকার জন্য তাদেরকে আগে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের সদর উপজেলার শঙ্করভাগ প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভায় তিনি বক্তব্যে একথা বলেন। ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা বিরোধী আন্দোলন করলেও জামায়াত যেভাবে বিএনপির সমালোচনায় নেমেছে তা অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তার সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, বিএনপির নেতা শহীদুল ইসলাম বাচ্চু ও ফরহাদ আলী দেওয়ান শাহিন উপস্থিত ছিলেন। জামাতের ভাইরা, আমি আপনাদের পরিষ্কার ভাষা বলতে চাই, ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ভূমিকার জন্য সবার আগে আপনাদের ক্ষমা চাওয়া উচিত। জামাতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম নয়, আমাদের সংগ্রাম বাংলাদেশকে যারা ধ্বংস করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, যারা বাংলাদেশকে একটি ভোটারবিহীন রাজ্য পরিণত করেছে, আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে। বিএনপি জনগণের দল, তাই সুখে দুঃখে বিএনপি নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। শেরেবাংলা নগর থানা কৃষক দলের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে তিনি একথা বলেন। নীরব বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের পাশে থাকার, মানুষকে পাশে রাখার যে নির্দেশনা দিয়েছেন সেইভাবেই তৃণমূল নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জন করতে হবে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার তথ্য গোপনের মামলায় দোষী সাব্যস্ত নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যতিক্রমী দণ্ড দিয়েছে আদালত। তাকে কারাদণ্ড বা জরিমানা নয়, বরং নিঃশর্ত মুক্তি দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের বিচারক ফুয়ান মার্চান এই দণ্ড ঘোষণা করেন। এর ফলে তিনি কোনো সমস্যা ছাড়াই হোয়াইট হাউসের দায়িত্ব পালন করতে পারবেন। ভয়েস অব আমেরিকা জানিয়েছে, ট্রাম্পকে 34টি গুরুতর অপরাধের অভিযোগে প্রায় 2 মাস ধরে বিচার করা হয়। এসব অভিযোগের প্রত্যেকটিতে বিচারকরা তাকে অপরাধী সাব্যস্ত করেন।
এরপরও ভোটাররা তাকে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন। ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতাকে ৪ বছর মেয়াদ পর্যন্ত কারাদণ্ড দিতে পারতেন বিচারক। তা না করে তিনি বিতর্কিত সাংবিধানিক বিষয়গুলো এড়িয়ে কার্যত মামলাটির পরিসমাপ্তি ঘটালেন। আর এর মধ্য দিয়ে ট্রাম্প হবেন আমেরিকার ইতিহাসে এমন একজন প্রেসিডেন্ট যিনি অপরাধ করার দায়ে দোষী সাব্যস্ত। এবারে পার্টেক্স খেলার খবর। ওয়ানডে বিশ্বকাপে টিকিট নিশ্চিত করতে সোমবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় ও বিসিএলে ক্রিকেটারদের পারফরম্যান্স আশাবাদী করে তুলছে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন কিছুটা চ্যালেঞ্জিং হলেও সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক। দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের কাছে নিগার সুলতানা জ্যোতি বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে চান তারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিএসসি। একদিনের সব স্থানীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চলছে, মির্জা ফখরুল। অপছন্দের ব্যক্তিদের স্বাধীনতা বিরোধী বানিয়ে হত্যা করত আওয়ামী লীগ, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। লন্ডন ক্লিনিক ও ব্যক্তিগত চিকিৎসকদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন ব্যক্তিগত ডাক্তার। এবং আন্তর্জাতিক ক্রিকেটে 1 বছরের জন্য বোলিং নিষেধাজ্ঞায় সাকিব আল হাসান ব্যাটার হিসেবে খেলতে পারবেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।